আসসালামু আলাইকুম। শুরু করছি আমাদের আজকের উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। গল্প পাঠে আমি লাবিবা। ৭ বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির। বাড়ি ফিরছে বললে ভুল হবে, বিদেশ থেকে দেশে ফিরছে আবির। এই ৭ বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা, যার সাথে সশরীরে যুক্ত নেই আবির, তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে। আবিরের বাবা চাচা ৩ জন। আবিরের বাবা সবার বড়, নাম আলী আহমদ খান। তানভীরের বাবা মেজ, নাম মোজাম্মেল খান। ছোট চাচুর নাম ইকবাল খান। আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে। মেজ চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তানভীর খান, মেয়ের নাম মাহদিবা খান মেঘ। ছোট চাচার এক মেয়ে এক ছেলে, মিম আর আদি। এখনও তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ। বাড়ির সকলের প্রাণ যেন এক সুতোয় বাঁধা। ৫ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মণি। আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তাই করেননি। এইচএসসি পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মণি। আবিরের চাঞ্চল্যে মেতে থাকতো খানবাড়ি। আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল। ১৮ বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল, তেমনি দূরত্ব বেড়েছে মানসিকতার। ৭ বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য। দেখেও যেন চেনার উপায় নেই। ৬ ফুট লম্বা ছেলেটা, গায়ের রং শ্যামলা, গাল ভর্তি চাপদাড়ি। চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না। তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য। প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতের ফেলে আসা স্মৃতিগুলো। সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায়। মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে, যখন তার বয়স ছিল ১৮। সেই বয়সে মাই ছিল তার একমাত্র বন্ধু। আজ সে ২৪ বছরের যুবক। এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে। বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে। ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির। এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমদ খান আর তানভীর দাঁড়িয়ে আছে। তানভীর সম্পর্কে তার চাচাতো ভাই, আর বয়সে ২ বছরের ছোট, কিন্তু দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু। তানভীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। এই ৭ বছরে একবারের জন্য ও বাড়ি ফেরেনি আবির, তবে প্রতিনিয়ত কথা হয় তানভীরের সাথে। আবির তার আব্বুকে সালাম দিয়ে জড়িয়ে ধরে। তারপর বাড়ি ফিরে ৩ জন। বাড়িতে যেন হৈ হৈ রুই রুই ব্যাপার। হবে নাই বা কেন? বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরছে। রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছে মা চাচিদের। হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে। আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। আবেগপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির। মমতাময়ী মাকে সেই ৭ বছর আগে ছুঁয়েছিল। আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির। মা চাচিদের সালাম করলো। সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই। এরই মধ্যে উদয় হলো মিম আর আদির। মিমের বয়স ১৪ বছর। তার ছোট ভাই আদির বয়স মাত্র ১০ বছর। আদি এই বাড়ির সবচেয়ে ছোট সদস্য। আবির যখন দেশ ছেড়েছে তখন আদির বয়স ৩ বছর হয়েছে মাত্র। ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চিনে। দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে। আবিরও জড়িয়ে ধরেছে আদিকে। মিম ও আবিরের পাশে বসেছে। খোশ গল্প করছে সবাই মিলে। আদি জিজ্ঞেস করছে, ভাইয়া আমার জন্য কি এনেছ? আবির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না। আগে শরবত খাবি, তারপর উঠবি। আবির তানভীরের দিকে তাকিয়ে বলল, ওই লাগেজটা নিয়ে আয় তো। তানভীর একটা লাগেজ টান দিতে যাবে, আবির আচমকা বসা থেকে দাঁড়িয়ে, ওইটাতে চুবি না। তানভীর সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল। আবির আবার ঠান্ডা মাথায় বলল, পাশের লাগেজটা নিয়ে আয়। তানভীরও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো। লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে, এটা কার, ওইটা কার। আবির শরবত খেতে খেতে উত্তর করছে। আদির জন্য বিদেশি দামি দামি খেলনা, মিমের জন্য ড্রেস, কসমেটিক্স বক্স, মা কাকিদের জন্য অনেক গিফট, তানভীরের জন্য মোবাইল, একটা ল্যাপটপ, অন্যান্য গিফট। আলাদা আরেকটা ল্যাপটপ আছে।
মিম জিজ্ঞেস করছে, ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার? আবির উত্তর দেয়, না, এটা মেঘের। মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলে, মেঘের ল্যাপটপ কি দরকার বাবা? আবির, ওর তো এইচএসসি পরীক্ষা শেষ, সামনে অ্যাডমিশন টেস্ট আছে, অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে। মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপে সুবিধা হবে, তাই নিয়ে আসলাম। মিম, আমার জন্যও নিয়ে আসতে একটা। আবির অবলীলায় হেসে উত্তর দেয়, তোর 18 বছর বয়স হলে তোকেও কিনে দিব, চিন্তা করিস না। মিম খুশিতে গদগদ হয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান। আবির চাচুকে দেখেই সালাম করতে যায়, চাচু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে। ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বললেন, এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হলো। ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতেই চাচ্চুকে দিল। বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির। মেজো চাচ্চু মানে মোজাম্মেল খান বাসায় নেই, তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আবির। লাগেজে পড়ে আছে একটা বক্স, যেটা র্যাপিং পেপারে মোড়ানো, আর একটা শপিং ব্যাগ। আদি জিজ্ঞেস করলো, ভাইয়া ওইটা কার? আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর করলো, এগুলো মেঘকে দিয়ে দিও, আমি রুমে যাচ্ছি। ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মেঘ কোথায়? হালিমা খান উত্তর দিলেন, ও তো কোচিংয়ে গেছে, এতক্ষণে তো চলে আসার কথা। আবির বাকি দুইটা লাগেজ নিয়ে উঠতে যাচ্ছিল, হঠাৎ পেছন ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমি কোন রুমে থাকবো? ছেলের এমন প্রশ্নের জন্য মা হালিমা খান হতভম্ব হয়ে পড়লেন। তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন, তোর রুম তোরই আছে, আজ সকালেই পরিষ্কার করা হয়েছে। আবির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেলে তানভীর এগিয়ে আসে, আমায় দাও, আমি নিয়ে যাচ্ছি। আবির একটা লাগেজ তানভীরের দিকে এগিয়ে দেয়, নিজে আরেকটা লাগেজ সযত্নে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে মাহাদিবা খান মেঘ। মিম মেঘকে দেখে দৌড়ে এসে, আপু আপু, ভাইয়া এসেছে। মেঘ সিঁড়ির দিকে তাকায়, লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দিকে একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে, শুধু পিছনটা দেখা যাচ্ছে। মেঘ ভিতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায়। ততক্ষণে আবির নিজের রুমে চলে গিয়েছে। মেঘের মা হালিমা খান মেয়ের দিকে এগিয়ে এসে বলল, তোর জন্য গিফট এনেছে। মেঘ তাকিয়ে বলে, কি গিফট? হালিমা খান চোখে ইশারা দিলে সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পড়ে মেঘের। ছুটে যায় ল্যাপটপের কাছে, জিজ্ঞেস করে, এটা কি আমার? মিম বলে, হ্যাঁ আপু, এটা তোমার, বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার। ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ, যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে। তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলো দুইটা ড্রেস মনে হচ্ছে। সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে যাচ্ছে। যাই হোক, এতটুকু পর্যন্ত ছিল আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব 1। পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলে চোখ রাখুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যেহেতু এই প্ল্যাটফর্মে আমি নতুন, তাই কিছু ভুল থাকতে পারে, সবাই প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের উপন্যাস আমি তো ভালোবাসি তোকে। লিখেছেন সালমা চৌধুরী। গল্প পাঠে আমি লাবিবা। পর্ব সংখ্যা 2। এত বছর পর নিজের রুমটা আশ্চর্যান্বিত নয়নে দেখছে আবির। সেই পরিচিত ঘ্রাণ, যেখানে সে নিজের জীবনের 12টা বছর কাটিয়েছিল। যে রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত, আজও তাই আছে। একটা জিনিসও এদিক সেদিক হতে দেয়নি আবিরের মা হালিমা খান। এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি। যখনই ছেলের কথা মনে হতো, ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন, যেন কেউ বুঝতে না পারে। আবির রুমে ঢুকে লাগেজগুলো খুলে নিজের পরনের টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে, হাতে টাওয়েল নিয়ে মাথার চুল মুছতে মুছতে। খাটে বসে আছে তানভীর, লাগেজ নিয়ে এসে রুমে বসে আছে সে। তানভীরকে দেখে আবির জিজ্ঞেস করলো, কি হলো, কিছু বলবি? তানভীর মুচকি হেসে জিজ্ঞেস করেছে, আচ্ছা ভাইয়া, ওই লাগেজটা ধরতে দিলে না কেন? কি আছে ওইটাতে? আবিরের চক্ষু দ্বয়ের উদ্বেগ স্পষ্ট, চোয়াল শক্ত করে উত্তর দিল, ওটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে। তানভীর হাসতে হাসতে উত্তর দেয়, সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুঝ মন, কি করব বলো? স্বভাবস্বরূপ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির, কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না। তানভীর ভাই এর আপত্তির স্বর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেনি।
শুধু জিজ্ঞেস করে, বিকেলে কি বের হবে? আবির উপর নিচে মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে। আবির খাটের এক কোণায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। ম্যাগ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে 3টা ড্রেস বের করলো। 3টা জামাই অসাধারণ সুন্দর, 2টা গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাজের 3 পিস। ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে। ম্যাগের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে। র্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে 3টা উপন্যাসের বই, যেগুলোর উপরে ছোট্ট একটা চিরকুটে লেখা অ্যাডমিশনের পরে পড়বি। তার সাথে একটা ছোট বক্স, যেখানে এক বক্স রঙিন পাথর। ম্যাগের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল। তার সাথে একটা আইফোন 30 প্রো ম্যাক্স মোবাইলের বক্স। ফোন দেখে ম্যাগের চক্ষু চড়ক গাছ। অনেকদিন যাবৎ মনের কোণে সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার, কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার। এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে ম্যাগ। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন ম্যাগের যখন কলেজ, প্রাইভেট কোচিং সব মিলিয়ে ব্যস্ততায় দিন কাটছিল, তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল ম্যাগকে। সিমটাও ছিল তানভীরের। বাসার মানুষের বাহিরে শুধু 3-4 জন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে। এমনকি স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায়। তানভীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস। ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে, কিন্তু তানভীর ম্যাগকে একটু বেশিই শাসনে রেখেছে এত বছর। এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে তানভীরকে খুব সাহস করে বলেছিল, ভাইয়া পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দিবা? অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল তানভীর, যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে। তারপর ম্যাগ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল। আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে, ল্যাপটপ পেয়ে গেছে। এ যেন ম্যাগ না চাইতেই জল। আনমনে ভাবছে, মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে, না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই। এদিকে 1 ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করেছে আবির। হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায়। আদি, ভাইয়া তোমায় খেতে রাখছে। আবির, যা আসছি। 10 মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির। অসময়ে তেমন কেউ নেই নিচে। বিকেল 4টা বাজে। সবার খাওয়া শেষ অনেক আগেই। মালিহা খান বসে ছিলেন ছেলের জন্য। ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিহা খান জিজ্ঞেস করছেন, কোথাও যাবি? আবির বলল, হ্যাঁ একটু কাজ আছে। আবির চুপচাপ খাবার খাচ্ছে। ছোটবেলায় যা যা সে পছন্দ করত সব রান্না হয়েছে আজ। সব খেতে পারেনি, যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে। এর মধ্যে তানভীর হাজির হয়েছে। শান্ত কণ্ঠে বলল, ভাইয়া রেডি আমি। এখন যাবে নাকি লেট হবে? এখনই বের হব। মালিহা খান রান্নাঘর থেকে ডেকে বললেন, গাড়ি নিয়ে বের হবি না? চাবি নিয়ে যা। গাড়ি লাগবে না আম্মু। দুই ভাই বের হয়ে গেল। যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলে মিলে হইচই করে বিকেলে নাস্তা খাওয়া, একটু টিভি দেখা, খেলাধুলা করা, আড্ডা দেওয়া। সমস্যা শুধু বড় ভাই। তানভীর সবসময় মেঘকে চোখে চোখে রাখে। কি করছে, কি না করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কিনা, এসবই দেখাই যেন তার একমাত্র কাজ। কিন্তু মিম আর আদিকে কোনো দিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর। এ কেমন দুমুখো ব্যবহার। তানভীর যতক্ষণ বাসার বাহিরে থাকে, মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন। তানভীর বাসায় না থাকায় 3 ভাই বোন মিলে ছোটাছুটি করছে। মেঘ যা বলে ছোট দুইটা তাই করে। মেঘ আর আবিরের এখনও দেখা হয়নি। মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল, তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে। অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরও 2 ঘন্টা আগে। মেঘ, আবির আর আদির ছুটোছুটি শেষ হয় বড় আব্বু জনাব আলী আহমদ খানের বাসায় প্রবেশ দেখে। আলী আহমদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিহা খানকে জিজ্ঞেস করলে, আবির কোথায়? মালিহা খান উত্তরে বললেন, ও তো তানভীরকে নিয়ে বের হলো, বলল কি কাজ আছে। আলী আহমদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, পড়াশোনার কি অবস্থা আম্মু? মেঘ শান্ত স্বরে উত্তর করল, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তবে তবে কি? প্রশ্ন করলেন আলী আহমদ খান। আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা,
কোচিংয়ের সাথে কুলাতে পারছি না, প্রাইভেটগুলোতেও অনেক এগিয়ে গেছে। আহমদ খান বললেন, ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসবো, কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করতেছি, তুমি চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো আম্মু। তোমার ভাই তানভীর তো আমার কোনো কথা শোনে না, আর না শুনে তোমার আব্বুর কথা। কোথা থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে, পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। তুমি পড়াশোনা করো ভালো করে, মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায়। জি বরাব্বো, চেষ্টা করব। খেয়েছো কিছু তোমরা? আলী আহমদ খান জিজ্ঞেস করলেন। এবার উত্তরটা মিম দিল। হ্যাঁ বরাব্বো, খেয়েছি আমরা। ঠিক আছে, এখন রুমে গিয়ে পড়তে বসো। 3 ভাই বোন কোনো কথা না বলে 3 দিকে যার যার রুমে চলে যাচ্ছে। রাত 9টায় বাড়িতে ঢুকে আবির আর তানভীর। খাবার টেবিলে খেতে বসেছেন 3 ভাই আর আদি। মিম, মেঘ কেউ নেই। রান্নাঘরে 3 যা খাবার রেডি করছেন। বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল। সাদা শার্টের 2-3 জায়গায় একটু একটু রক্ত লেগে আছে। আর আবিরের হাতে 3টা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। নজরে পড়ে ইকবাল খানের। কিরে আবির, তোর হাতে কি হয়েছে? শার্টেই বা দাগ কিসের? এই কথা শুনে ছুটে আসেন মালিহা খান। কি হয়েছে আবির? বুকের ভেতর ছ্যাদ করে উঠেছে। একমাত্র ছেলের শরীরে একটা আঁচড় ও মা সহ্য করতে পারেন না। আবির, তেমন কিছু না, হাতে একটু লেগেছিল, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির। আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, খাবে না? না আব্বু, বিকেলে খেয়েছি, খিদে নেই। এই বলে রুমের দিকে চলে যায় আবির। আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি। এতগুলো গিফট দিল, অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। 7 বছরের ভাইয়ের মুখটাও দেখেনি সে। কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে। মেঘের চোখ মুখে নীরবতা। নিচে গিয়ে সবার সাথে খেতে বসেছে। তানভীরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে। ইকবাল খান তানভীরকে উদ্দেশ্য করে বললেন, তুই তো ছিলি আবিরের সাথে, কি হয়েছে বল? তানভীর, চাচু, আমি তো ভাইয়ার সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম, তাই সঠিক জানি না। মেঘ যেন কিছুই বুঝতে পারছে না। বাড়িতে এসেছে 7-8 ঘন্টা হয়ে গেছে মানুষটার, অথচ সে এখনও দেখেইনি তাকে তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়ে ফেলেছে। সে শুধু চাচু আর ভাইয়ার মুখের দিকে তাকাচ্ছে বারবার। আহমদ আলী খান বীরকণ্ঠে তানভীরকে বললেন, সে তো তোমার ভাই কম, বন্ধু বেশি। তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায়। আর এটাও বলে দিও তাকে, তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি। তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না, আমাদের ব্যবসার হাল ধরার জন্য। তানভীর, আসলে বরাব্বু সামান্য হাত কেটে গেছে ভাইয়ার। আলী আহমদ খান, থাক, আমায় কিছু বোঝাতে হবে না। কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি। তুমি তো নিজের রাস্তা বেছে নিয়েছ, অন্তত তাকে বুঝাও এসবে যেন না জড়ায়। তানভীর, জি বরাব্বু। মেঘ আচমকা প্রশ্ন করে বসে, কি হয়েছে? তানভীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, তুই চুপচাপ খা। ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আবির কোনো মারামারি করবে? এত বছর বাহিরে ছিল ছেলেটা, এখানে ওর কে এমন শত্রু আছে? বাড়ির সবার মধ্যে নীরবতা, কেউ কোনো কথা বলছে না। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাইয়া মারপিট করেছে, কিন্তু কেন? এত বছর ভাবতাম আমার ভাইই পচা, রাজনীতি করে, আমায় শাসন করে, কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরাই হিটলার। এতটুকু পর্যন্ত ছিল আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব 2। পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলে চোখ রাখুন। আল্লাহ হাফেজ। আমৃত্যু ভালোবাসি তোকে লিখেছেন সলমা চৌধুরী। পর্ব সংখ্যা 3। কোনো এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন ব্যথা অনুভব হয়। ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস। বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির। দূরে ওই 4টার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল। এক মুহূর্তের জন্য সরছে না, পল্লবও পড়ছে না একটিবার তার দুর্বুদ্ধ দৃষ্টি। হঠাৎকার অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়েচড়ে দাঁড়ায়, দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে, ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে, তারপর ধীরস্থির কণ্ঠে জানতে চায় কি হয়েছে। তানভীর সরল মনে বলে, বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছ, তাই তোমাকে সাবধান করতে বলেছে, যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও। আর কিছু? অবহেলায় প্রশ্নটা করল আবির।
না, তেমন কিছু না, ব্যবসার হাল ধরতে বলল। তানভীর উত্তর দিল। আবির: আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবি? তানভীর: ভাইয়া, মাথা ঠান্ডা করো তুমি, বাদ দাও প্লিজ। আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা। তুমি যেভাবে দেশে চলে আসবে আর এভাবে ঝামেলা হবে, এটা আমি ভাবতে পারিনি। বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম। আবির: তুই আমায় বাদ দিতে বলছিস? বাহ। তানভীর: আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া, যা হবার তো হয়েছে। তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না। তাই বলছিলাম ওইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছো। আবির: আচ্ছা তুই এখন যা, এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে, এটা সবাইকে বলে দিস। এত বছর বাইরে ছিলাম, এখন তো আমি বাড়িতে আছি। আর যা যা কথা সব যেন আমায় বলে সরাসরি। আর আগামীকাল 12টার আগে কেউ যেন ডাকতে না আসে আমায়। তানভীর: আচ্ছা আসছি আমি। এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ। অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা। তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠুটে ধরে। দৃষ্টি পড়ে দূরে গাছের পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে। তার নিচে 2-3টা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে। সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না। যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে, বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে, তখন সিগারেটের ধোঁয়ার মধ্যে নিজের কষ্ট, রাগ, চিন্তার অভিমানগুলোকে উড়িয়ে দেয়। সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয়। তারপর টান টান হয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়। মাথার নিচে 2 হাত রেখে চোখ বুজল। মেঘ খাবার খেয়ে রুমে এসে 2-3 ঘন্টা টানা পড়াশোনা করলো। এইচএসসি পরীক্ষা শেষ হলো 1 মাসও হয়নি, কিন্তু পড়াশোনা যেন 3 গুণ বেড়ে গেছে। অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা, তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য। এইচএসসির রেজাল্ট কবে দিবে ঠিক নেই, পাশ করবে কিনা তাও জানা নেই, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেভাগেই নিতে হচ্ছে। বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনা একটু বেশি এগিয়ে গেছে। 18 বছর বয়সে পা দিলেও সবেমাত্র 2 মাস হয়েছে। তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ। কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে। ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের। পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে, হাতে তার নতুন মোবাইল। কিন্তু করবে কিসে? না আছে ফেসবুক, আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট। ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয়। শুয়ে ভাবতে লাগে আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার, কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবিরের সামনে। পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে। মেঘ সবেমাত্র 5ম শ্রেণীতে উঠেছিল। বয়সের গণ্ডি 9 থেকে 10-এর মাঝামাঝি। তখন মেঘের একটা বন্ধু হয়েছিল, নাম জয়। ছেলেটা স্কুলে নতুন এসে বন্ধুত্ব করেছিল মেঘের সাথে। ছোটবেলা পিচ্চিদের বন্ধুত্ব যেমন ছিল, চকলেট শেয়ার করা, টিফিন শেয়ার করা, একসাথে খেলাধুলা করা। একটা সপ্তাহও হয়নি তাদের বন্ধুত্বের। 7 দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে। স্কুলের সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল, আর রাগান্বিত স্বরে বলেছিল, তোকে যদি আর কোনো দিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি, তাহলে তোর খবর আছে। তারপর বোনকে টানতে টানতে বাড়ি নিয়ে আসে। একটাবার বোনের দিকে তাকিয়েও দেখেনি। দুগালে আবিরের 5 আঙুলের দাগ বসে গিয়েছিল। সে যে থাপ্পড় দিয়েছিল, মেঘ 1 সপ্তাহ জ্বরে পড়েছিল। মেঘ ছোটবেলা থেকেই খুব অভিমানী ছিল। ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি। কথা বলা তো দূরের বিষয়, আবির বাসার থাকাকালীন রুম থেকে বেরই হয়নি মেঘবালিকা। আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার। ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান, সীমাহীন অভিযোগ, কষ্ট আর বিতৃষ্ণা। 2 বছর পর দেশ ছাড়ে আবির। এই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসতো না। আবিরকে দেখলেই যেন ছুটে পালাতো মেঘ। আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খানবাড়িতে। আবিরের পাশের রুমটায় তার দখলে চলে আসে। আবির থাকলে হয়তো কখনোই সে এই রুমে আসতো না। বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে, কিন্তু কথা হয়নি মেঘের সাথে। 2-1 বার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই, কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি। এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি। এত বছর পর ভাই বাড়ি এসেছেন, এখনও দেখা হয়নি তার সাথে।
এরই মধ্যে মারপিট করে ফেলেছেন। ছোটবেলায় অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামে ঘুরপাক খাচ্ছে, সেটা হলো হিটলার। হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছেই নেই তার। মাথায় একটা চিন্তায় ঘুরছে, ধন্যবাদ জানানো উচিত, কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে। ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায়। 3 ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায়। মিম আর আদিও স্কুলে চলে যায়। মেঘ ও ঘুম থেকে ওঠে 8টায়। রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে। মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয়, মাঝে মাঝে এমনিতেই চলে যায়। 10টা থেকে 2টা পর্যন্ত বাহিরে কোচিং, তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায়। বিকালে একটু হইহুল্লোড় করে তারপর পড়াশোনা করে। এই তার বর্তমান জীবন। আজও তার ব্যতিক্রম হলো না। খেয়ে কোচিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বাসার গাড়ি তাকে দিয়ে আসে, আবার কল দিলে গিয়ে নিয়ে আসে। বিকেলে একটু হইহুল্লোড় করে তারপর পড়াশোনা করে। এই তার বর্তমান জীবন। আজও তার ব্যতিক্রম হলো না। খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বাসার গাড়ি তাকে দিয়ে আসে, আবার কল দিলে গিয়ে নিয়ে আসে। ঠিক 12টার ঘর থেকে বের হয় আবির। ধীরগতিতে নিচে আসে। চিন্তিত মুখ দেখে মা মালিহা খান ভীতিস্বর ছেলেকে জিজ্ঞেস করেন, কিছু হয়েছে তোর বাবা? আবির মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন, কিছু হয়নি, খেতে দাও। ছোটবেলার চঞ্চলতার ছিটেফোঁটাও নেই ছেলেটার মধ্যে। এটা ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিহা খান। হঠাৎ চোখ পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে। হাতটাও ফুলে গেছে অনেকটা। আবির খাবার খাচ্ছে আর তার মা শান্ত স্বরে ছেলেকে বোঝাচ্ছেন, এটা করো না, সেটা করো না। মনে হচ্ছে 5 বছরের শিশু সে, আগুন পানি চেনে না। যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবনই শিশু থাকে। খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির। মেঘ বাড়ি ফিরেছে 1 ঘন্টা হবে। শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে। খাওয়া শেষ। তানভীর রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে, বড়াম্মু, ভাইয়া কোথায়? আটকে ওঠেন মালিহা খান। ও তো 2-3 ঘন্টা আগেই খেয়ে বের হয়েছে। কেন? ইস, মিস করে ফেললাম। মালিহা খান, কি হয়েছে বাবা? মেঘ নীরবে তাকিয়ে ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি। তানভীর ভাইয়াকে কল দিয়ে জিজ্ঞেস করে, কোথায় আছো? আবির কি যেন বলল, শোনা যায়নি। তানভীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। বড় আম্মু, আম্মু, কাকিমণি, বাহিরে চলো। কেউ প্রশ্ন করার আগেই তানভীর ছুটে গেল বাহিরে। তার পিছন পিছন মিম, আদি, মা, কাকিমা সবাই দরজা পর্যন্ত গেল। সবার পিছনে মেঘও গেল সেখানে। এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির। নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক, হেলমেটটাও নীল। হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই কবে দেখেছিল আবিরকে, সেই আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই। হেলমেট খোলাতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের। চোখে সানগ্লাস, নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে। হাতে কালো ফিতার একটা ঘড়ি, পায়ে সুজুতা। আপাদমস্তক দেখল আবিরের। হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠ ছটফট করতে লাগলো মেঘের। আবিরের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল, বাইকটা কিনেছি, কেমন হয়েছে? আবিরের কণ্ঠ মেঘের মনের গহীনে ধাক্কা খায়। এতে হুঁশ ফিরে তার। দাঁড়িয়ে থাকতে পারছে না সে। এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ। মিম আর আদি হই হুল্লোড় করছে। আবির ভাইয়ার কাছে আবদার করছে ওদেরকে বাইকে নিয়ে ঘোরার জন্য। মালিহা খান ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করল, বাসায় 2-3টা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে? আমার গাড়িতে চলাচল ভালো লাগে না, অবলীলায় উত্তর দিল আবির। পিচ্চিরা খুশি হলেও খুশি হতে পারেননি মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান। কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিলেন স্বয়ং আলী আহমদ খান নিজেই। তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন, সেই থেকে বাইক কিনা বা বাইকে চলাফেরা নিষিদ্ধ করেছেন। ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার, কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই তার, কিনতে পারেনি।
তানভীর খুব করে চেয়েছিল বাইক কিনতে। রাজনীতির সুবাদে অনেক জায়গা চলাচল করতে হয়, বাইক থাকলে সুবিধা হয়। বাবা মোজাম্মেল খানকে বলেও ছিল সে, কিন্তু বাবার এক কথা, তোর বড় আব্বু বাইক পছন্দ করে না, তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস, তারপরও বাইক কেনার নাম মুখে নিস না। আবির বাড়ি ফিরেছে 24 ঘন্টা হবে হয়তো, এর মধ্যেই বাইক কিনে ফেলেছে। এর পরিণাম কি হবে তা ভেবেই ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির 3 বউ। অষ্টাদশীর হৃদয় কাঁপছে, কেমন জানি অস্থির লাগছে সবকিছু। পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে, দৃষ্টি তার অসীম দূরত্বে। কি জানি কি ভাবলো, কতক্ষণ হঠাৎ ঝলমলিয়ে উঠল মেঘ, সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজে প্রশ্ন করল, বাই এনি চান্স আমি কি হিটলারের ওপর ক্রাশ খাইছি? এতটুকু ছিল পর্ব 3। পর্বগুলো একটু ছোট ছোট, আসলে লেখিকা পর্বগুলো ছোট ছোট করে দিয়েছে। আমিও এই ফ্লোতেই পড়ব, তবে সমস্যা নাই, যেহেতু পর্বগুলো ছোট আমি চেষ্টা করব খুব দ্রুত পর্বগুলো দেওয়ার জন্য। যাই হোক, এতটুকুই পর্যন্ত ছিল অমৃত ভালোবাসি তোকে পর্ব 3। পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেল চোখ রাখুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আল্লাহ হাফেজ।